শেষে আইএসএফ এর স্লোগান চুরি করলো। বিষয়টা দেখুন, আইএসএফ এর যে স্লোগান ছিল শিরায় শিরায় রক্ত, সবাই ভাইজানের ভক্ত, মানে যেটা ছিল আর কি। ভাইজান বলতে আপনারা জানেন যে কার কথাই বলছি। তো এখানে সেই স্লোগানটা ভাই কপি করা হয়েছে, মানে চুরি করা হয়েছে। মানে আইএসএফ এর স্লোগান চুরি করে নিয়েছে তৃণমূল সরকার। মানে তৃণমূলের যত চটি চাটা আছে, যত চটি চেটে এখনও পর্যন্ত রস মেটেনি, তারাই চুরি করেছে। মানে ভাবুন বিষয়টা যে কতটা জঘন্য থেকে জঘন্যতর একটা জায়গায় পৌঁছে গেছে, যেখানে কিনা আমরা বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেসের কিন্তু আর কিছুই নেই। না, তৃণমূল কংগ্রেসের আর কিচ্ছুটি নেই। এবং এরা মানে রাস্তায় এইসব শুরু করে দিয়েছে। রাস্তায় এইসব শুরু করে দিয়েছে। আপনারা একটা জিনিস ভালো করে ভাবুন যে তৃণমূল কংগ্রেস একটা সময় যে হুমকি দিয়েছে, ভাইপো পিসি যেভাবে হুমকি দিয়েছে, যেভাবে মার দাঙ্গা করিয়েছে, মানে মনে করুন যে আমরা তো দেখেছি ভাই যে মার দাঙ্গা, মানে মনে করুন যে সবাইকে, যারা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ছিল বা তৃণমূল কংগ্রেস যারা করতো, যারা মন কান দিয়ে করতো, সেই সমস্ত মানুষগুলোকে সম্পূর্ণ ভুল পথে চালনা করেছে, সম্পূর্ণ ভুল পথে চালনা, এবং তাদের দ্বারা মানে বাজে কাজকর্ম করানো। এই তৃণমূলের কাজ ছিল এটাই, ঠিক আছে। এবং আমরা দেখেছি যে তৃণমূল এখনও কিন্তু ভাই দেখুন আমাদের ভোটের, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে এখনও পর্যন্ত ভোটের কালি যায়নি, ঠিক আছে। এখনও পর্যন্ত ভোটের কালি অনেকের গেছে, অনেকের যায়নি। আমার তো এখনও পর্যন্ত যায়নি, হালকা পাতলা আছে। ভোটের কালি এখনও যায়নি, কিন্তু এর মধ্যে এই তৃণমূল কংগ্রেস কিন্তু শেষ। এই তৃণমূল কংগ্রেস আর নেই। তৃণমূল কংগ্রেস যেখানে ঋতব্রতর মানে আর কি বা কথায় বা ঋতব্রতর হয়ে যেখানে কিন্তু আপনার ওই 57খানা মতো বা তারও বেশি বিধায়ক চলে গেছে, যেখানে 80খানা সিট জিতেছিল, তো সেখান থেকে যদি 57টা বেরিয়ে তাহলে কটা থাকে, ঠিক আছে। পিসি ভাইপোর দিন শেষ, পিসি ভাইপোর খেলা পুরো গেম ওভার। মানে পিসি ভাইপোর যে গেমটি খেলছিল, পিসি ভাইপোর যে মানে রাজত্ব চলছিল, বা পিসি ভাইপোর মনে করুন যে কোম্পানি ছিল, সেই কোম্পানি পুরো শেষ, ঠিক আছে। সেই কোম্পানি শেষ, তো শেষ হবার আগেই আর কি আমাদের মমতা ব্যানার্জি এইটা করেছিলেন। মানে তিনি বুঝতে পেরেছিলেন যে তার কোম্পানি শেষের পথে, মানে তার কোম্পানি প্রায় ভরা ডুবে গেছে। তো এই ভরা ডুবিতে সে যদি একটু কিছু পারে, মানে একটু কিছু যদি পারে সেটাকে রাখার, কারণ তার চিন্তা ছিল এটাই যে যদি সে এই ভরা ডুবিটাকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে হয়তো কোনো একটা দিক থেকে সে বুঝতে পারছে যে ভাইপোকে মানে অভিষেক ব্যানার্জিকে বাঁচানোর তার একটা চিন্তা ভাবনা বা তার একটা প্রকল্প, বা মনে করুন যে তার একটা মানে চেষ্টা, যাকে বলে যে চেষ্টা, প্রাণপণে চেষ্টা করছে যে ভাইপোকে বাঁচানোর জন্যে। কিন্তু এই ভাইপো কোনো দিন বাঁচবে না, না ইডির কাছে বাঁচবে, না সিবিআইয়ের কাছে বাঁচবে, না সিআইডির কাছে বাঁচবে, ঠিক আছে ভাই। শুধু কোনো একটা মানে কি বা তদন্ত বা কোনো একটা বা এজেন্সি কিন্তু এর পিছনে লেগে নেই। এই ভাইপোর পিছনে কম করে 10 থেকে 15টা এজেন্সি লেগে আছে, এবং তাদের কাজ হচ্ছে এটাই যে ভাইপোর যত চুরি জোচ্চোর বাটপারি এবং বেআইনি ফ্ল্যাট আছে, এবং বেআইনি নগদ অর্থ আছে, এবং বেআইনি অবৈধভাবে ফ্ল্যাট আছে, এবং মানে কি বেশি বা সম্পত্তি যেগুলো, সেগুলোকে বাজেয়াপ্ত করা, এবং এই ভাইপোকে অবশ্যই জেলের ঘাড়ি টানানো। কারণ এই ভাইপোর তার কেরিয়ারে তার কিন্তু কোনো রকমের চেষ্টা, মানে তার কেরিয়ারে কোনো রকমের স্ট্রাগল নেই। একটা মানুষ কেরিয়ারে স্ট্রাগল করে মানে বা তিল করে, মানে ছোট করে একটা তৈরি করে। আমরা যদি আজকে মমতা ব্যানার্জির লাইফ স্টাইলটা দেখি বা তার কেরিয়ারটা দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে মমতা ব্যানার্জি একটা সময় কিন্তু বা ছোটোবেলা থেকে সে পার্টি পলিটিক্সের মধ্যে যুক্ত, হয়তো তার 15 বছরের বয়স থেকে সে পার্টি পলিটিক্সে চলে এসেছে, ঠিক আছে। সে স্কুলে, কলেজে, তারপরে ইউনিয়ন বাজি করতে একটা সময় সে মন্ত্রিত্ব পেয়েছে, তারপরে ধর্ণা দিয়েছে, দিয়ে ধর্ণা থেকে জিতেছে, মানুষের সিম্প্যাথি পেয়েছে, পাওয়ার পরে সে কিন্তু ভাই আরও এগিয়েছে। মানে আরও এগিয়েছে বলতে কি, যে যত পরিবর্তন হয়েছে, যত বেশি দিন গেছে, তত বেশি সে নিজেকে আপডেট করেছে, এবং এই আপডেট করতে মানুষ দেখছে যে এই মহিলাটার ভিতরে অনেকটাই গুণ আছে, বা অনেকটাই বিষয়টা আছে যেটা মানুষ বুঝতে পারছে যে এনাকে যদি আমরা চাই, তাহলে আমরা অবশ্যই একটা পথ দিতে পারি। তো সেই জন্যেই মানুষের সিম্প্যাথি, আজকে আমি মনে করি যে টিএমসি দলটি, যে টিএমসি কোম্পানিটি যেটি বেঁচেছিল, সম্পূর্ণটি সিম্প্যাথির উপর বেঁচেছিল, ঠিক আছে। এটা মানুষের সিম্প্যাথি, যে মানুষের সিম্প্যাথি দিয়েছে বা সিম্প্যাথি পেয়েছে,
সেই জন্য আজকে তৃণমূল কংগ্রেস বেঁচে ছিল। আজকে সিম্পেথি নেই, তৃণমূল কংগ্রেসও নেই। তৃণমূল কংগ্রেস একেবারের মতো পুরো শেষ হয়ে গেল। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে টিএমসির যে লেটেস্ট আপডেট আছে বা টিএমসির যে খবর আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সেই দলটা কিন্তু ভাই ভেঙে চলে গেছে, ঠিক আছে, ভেঙে চলে গিয়ে আবার একটা অন্যরকম দল তৈরি করেছে, ঠিক আছে। সেখানে কিন্তু ভাই আমরা কুণাল ঘোষ বা যত চোর বা মদন মিত্র থেকে শুরু করে তাদের নামটা কিন্তু বাদ দিয়ে দিয়েছে। তাদের নাম কিন্তু সেই লিস্টে, মানে নতুন যে টিএমসির দল তৈরি হয়েছে তারা বলতে চাইছে যে আমরা ভালো তৃণমূল কংগ্রেস, আমরা খারাপ তৃণমূল কংগ্রেস নই, আমরা ওই চোর চিটিংবাজের ভিতরে আমরা পড়ি না, আমরা হলাম কি যে ভালো তৃণমূল, আমরা ভালো কাজ করব, ভালোটাকে ভালো বলবো। ঋতব্রত একটা ভিডিওতে সে বলেছে যে আমরা ভালোটাকে ভালো বলবো, আমরা খারাপটাকে খারাপ বলবো। অবশ্যই আমরা সরকারের নিন্দা করব এবং অবশ্যই সরকারকে আমরা ভালোও বলবো। কারণ কথা হচ্ছে এটাই যে একজন বিরোধী হলে অবশ্যই ভালোটাকে ভালোটা বলা দরকার এবং খারাপটাকে খারাপ বলা দরকার। এটা ভাই নিয়ম, ঠিক আছে। তো এটা নিয়ম, এটাকে কেউ যদি না মানে তাহলে আর কিছু করার নেই। লোকসভায় তৃণমূলের দলনেতা তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি এবার সাংসদরা মানবেন? মানবে না। এখনো পর্যন্ত কি খবর আছে? আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে রয়েছে, জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। কারণ রাজ্য বিধানসভায় আমরা তৃণমূলের ঘর ভেঙে গেছে, 7 জন বিধায়ক তারা বলছেন যে তারাই আসল তৃণমূল। তারা প্রত্যেকে বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তারা মানছেন না। এটা যদি বিধানসভার অন্তরের ছবি হয় তার প্রভাব তাসের ঘর তৃণমূল ভেঙে গেছে হতে পারে না। কারণ লোকসভায় তৃণমূলের দলনেতা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে কি সাংসদদের মধ্যেও সেই অনাস্থা প্রকাশ পেতে পারে? জ্যোতির্ময়, তোমার কাছে সূত্র মারফত এখনো পর্যন্ত কি খবর রয়েছে? লোকসভার অন্তরের অঙ্ক কি কোথাও পাল্টাতে পারে? দেখো, কিছুক্ষণ আগে আমরা লোকসভার তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ মমতার বিরুদ্ধে কথা বলছিলাম। এফআইআর দেশদ্রোহী ক্যামেরা কার্যত অসহায়ত্ব প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে চিফ হুইপ হিসেবে কিছুই বুঝতে পারছি না কি হবে, এবং তার পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই এমপিদের সম্ভাব্য ভাঙন প্রসঙ্গে যে পার্টির অনেকেই ক্ষমতার বাইরে থাকতে পারছেন না, অর্থাৎ এই সম্ভাবনা যে একেবারে নেই, এর যে তলায় তলায় প্রক্রিয়া চলছে সেই ইঙ্গিত কিন্তু অসহায়ত্বের মধ্যে দিয়ে চিফ হুইপের কথাতেও স্পষ্ট। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতার রাজপথে নেমে ধর্নায় বসেছেন। 41 জনের মধ্যে 40 জনের মধ্যে মাত্র 6 জন সাংসদ উপস্থিত ছিলেন। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে জমি ইতিমধ্যেই তৈরি করে রেখেছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি সরাসরি ভাবে তিনি প্রতিবাদ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। স্বাভাবিকভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধিতা করার অর্থ চিফ হুইপের বিরুদ্ধে বিরোধিতা করা। আচ্ছা, দেখলেন তো আপনারা এই বিষয়গুলো যে মমতা ব্যানার্জি কিন্তু ইতিমধ্যে যে কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলেছে, যে মমতার বিরুদ্ধে কিন্তু আবার এফআইআর হয়ে গেছে দেশদ্রোহী। কারণ মমতা ব্যানার্জি ওই দিন, যেদিন আমি ভিডিওটি দেখালাম, ওই দিন কিন্তু সে মঞ্চে দাঁড়িয়ে কিছু কথা বলেছিল, যে কথাগুলো কিন্তু আমাদের দেশদ্রোহী মানে দেশ বিরোধী কথাবার্তা বলেছিল। যেখানে ওসমান হাদির যে মৃত্যু হয়েছে, বাংলাদেশে ওসমান হাদির যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুকে নিয়ে মমতা ব্যানার্জি এমনভাবে উস্কানিমূলক কথা বলেছিল, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে জড়িয়ে দিয়েছিল, ঠিক আছে, যে আমি জানি না আপনারা কাকে মেরেছেন, কিভাবে লোক দিয়ে মেরেছেন, এক্ষুনি বললে দেশের মধ্যে যুদ্ধ বেড়ে যাবে, মানে এরকম ধরনের একটা উস্কানিমূলক বক্তব্য আমরা দেখেছি। তো সেই বক্তব্যের জন্যে আজকে কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছে এবং দেশদ্রোহী এবং দেশদ্রোহিতা দেশের বিরুদ্ধে কথা বলছে। সেই জন্যই আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই স্টেপ নিয়েছে কিন্তু আমাদের ভারতের জনসাধারণ বা ভারতের সাধারণ মানুষ। আজকে মমতা ব্যানার্জির তো দল শেষ, মমতা ব্যানার্জির পুরো হাত হরিবোল তো হয়েই গেছে, কিন্তু তারপরে এবারে বল হরিবোল হবে। কারণ মমতা ব্যানার্জিকে জেলে ঢুকতেই হবে, আজ পরশু কি কালের মধ্যে জেলে ঢুকতেই হবে। কারণ সে দেশদ্রোহী, সে দেশকে নিয়ে ছোট করছে এবং দেশের মানে যে অভ্যন্তরীণ বিষয়গুলো বা দেশের যে আপনার যে সিক্রেট জিনিসগুলো, সেইগুলো কিন্তু সে অন্য দেশকে বলে দিচ্ছে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সিক্রেট বলতে যেটা হয়তো দেশ করেনি। ওসমান হাদির মৃত্যুতে আমি জানি না যে আমাদের ভারতবর্ষের কতটা হাত আছে, আমি জানি যে নিশ্চয়ই 0.0%, মানে ওসমান হাদির মৃত্যুতে আমাদের ভারতবর্ষের কোনো সংযোগ থাকতে পারেই না, ঠিক আছে। সেখানে কিন্তু মমতা ব্যানার্জি সে নিজেই বলে দিচ্ছে যে ওসমান হাদির মৃত্যুতে আমাদের ভারতবর্ষের যোগ আছে।
তো এইটা মানে এমনভাবে উস্কানো হচ্ছে কোনো একটা কমিউনিটিকে বা কোনো একটা দেশকে ভারতবর্ষের বিরুদ্ধে। এবার ভারতবর্ষের বিরুদ্ধে যদি উনি উস্কায়, অ্যাকচুয়ালি একটা বড় গেম খেলেছিলেন, ঠিক আছে, মমতা ব্যানার্জি এই গেমটা খেলেছিলেন। অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি তো উনি তো আর বা পশ্চিমবঙ্গকে ভালোবাসেন না, বা উনি তো আর পশ্চিমবঙ্গের মানুষ নন। উনি বিদেশের থেকে টাকা নিয়ে, বাংলাদেশের থেকে টাকা নিয়ে এটাকেও বাংলাদেশ করার জন্য উনি বসেছিলেন, ঠিক আছে। মানে সব অনেক বড় প্ল্যান। এবারে বললে হয়তো আমার নামে অনেক খারাপ কথা বলবে, ঠিক আছে, কিন্তু এইসব প্ল্যানগুলো ছোটোখাটো প্ল্যান না। আজকে বাংলাদেশের যত ডায়লগ, খেলা হবে, জয় বাংলা, এইগুলো কেন আমাদের পশ্চিমবঙ্গে হবে? আমাদের পশ্চিমবঙ্গ কি ইন্ডিয়ার বাইরে? আমাদের পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের ভিতরে। তো কাজেই এখানে ভারতবর্ষের ডায়লগ হবে, ইন্ডিয়ার ডায়লগ, কিন্তু বাংলাদেশের ডায়লগ কেন হবে? তো কাজেই উনি আস্তে আস্তে মানুষকে এমন অভ্যাস করিয়েছিলেন, বা কিছু মানুষের মাথায় এমনভাবে ম্যানিপুলেট করে ফেলেছিলেন যে উনি পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ হিসাবে ঘোষিত করতেই চলেছিল। এই 2026 সালে উনি বাংলাদেশ ঘোষণা করেই দিতেন, ঠিক আছে। যখন দেখছেন উনি আর পারছেন না, বা ওনার দ্বারা হলো না, বিজেপি সরকার গঠন করে নিয়েছে, ওনার হাত থেকে সব বেরিয়ে গেছে, মানে ক্ষমতা, পাওয়ার, A to Z সব, মানে যত কিছু ছিল সব বেরিয়ে গেছে ওনার হাত থেকে। এখন উনি কী করবেন? এখন উনি দেশের মধ্যে থেকে দেশের একটা যুদ্ধ বাঁধিয়ে দেবেন, বা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা বা সামরিক যুদ্ধ বা একটা ঝামেলা উনি বাঁধিয়ে দিতে চাইছেন। বাঁধিয়ে দিয়ে ওনার যে কাজটি যেটা করা ছিল, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরি করার ওনার যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য ওনাকে উনি কমপ্লিট করবেন বলে আজকে এই একটা বাজে পন্থা বা বাজে রাস্তা উনি কিন্তু আজকে বেছে নিলেন। খুবই বাজে, খুবই জঘন্য এবং অসভ্য, নির্লজ্জ, বেহায়া। এত নিচু বেহায়া মহিলা আমি আমার জীবনে দেখিনি, আর দেখতেও চাই না। যেখান থেকে জন্মেছি সেখান থেকে তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়ে গেছে। আজকের 25-26 বছর হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের, কিন্তু এই তৃণমূল কংগ্রেস এমন মানে আর কি বাজে এবং জঘন্য কাজকর্ম করেছে, এবং অশ্লীল এই একটা পার্টি, একটা পলিটিক্স সত্যি খুব বাজে, মানে বলতে গেলে বাজে লাগে। তো আমার যেটা এই মধ্যে হয়ে গেছে, ঘটে গেছে, তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না। তৃণমূলের যে লোগোটি সেটাও হারিয়ে ফেলেছে, ঠিক আছে। ঘাসফুল এখন গরুতে খেয়ে ফেলেছে, গরু ছাগলে ঘাসফুল খেয়ে পুরো সাফ করে দিয়েছে। এবার এটাকে দূর করে ফেলে দিতে হবে বাংলাদেশের যে উল্লু বাহিনী, কুল্লু বাহিনী, জিহাদি মালগুলো আছে, তারা এটাকে গুছিয়ে নিয়ে রেখে দেবে, ঠিক আছে। তো এই মমতা ব্যানার্জি কিন্তু ভাই এবারে কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে। আজ কি কাল কি পরশুর মধ্যে দেখবেন মমতা ব্যানার্জি জেলের ভিতরেই থাকবে, জেলের গারদেই থাকবে। কারণ ওনার একটাই রাস্তা, সেটা হচ্ছে জেলের গারদ। কারণ উনি যে কাজটি করেছেন, বা ওনার দ্বারা যে কাজটি করা হয়েছে, যেটি দেশের মধ্যে দেশের একটি ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। উসমান হাদির মৃত্যুকে মানে কেন্দ্র করে একটি উস্কানিমূলক বক্তব্য উনি দিয়েছেন, ঠিক আছে, যেটি বাংলাদেশ আরও বেশি ক্ষিপ্ত হবে, এবং বাংলাদেশ আমাদের ইন্ডিয়ার উপরে আরও বেশি ঝামেলা করবে। তো এটা একদমই খুবই বাজে এবং জঘন্য, নিম্ন মনের কাজ করেছে। আমার মনে হয় মমতা ব্যানার্জি শাস্তি পাওয়া দরকার, কঠোর থেকে কঠোরতর, এবং তার থেকেও যদি কোনো কঠিন শাস্তি থাকে তাহলে সেটা মমতা ব্যানার্জিকে দেওয়া হোক। আমরা গভর্নমেন্টের কাছে বাংলার সাধারণ মানুষ হিসেবে আমরা আবেদন করব, আমরা অ্যাপিল করব যে মমতা ব্যানার্জিকে এমন চরম শাস্তি দেওয়া হোক, যেটা কেন দেখে বাংলার মানুষ যেন ভাবে যে না, এরকম দ্বিতীয় যেন মমতা ব্যানার্জি তৈরি না হয়, বা এরকম দ্বিতীয় দেশদ্রোহী যেন আমাদের ভারতবর্ষে মাটিতে যেন তৈরি না হয়, ঠিক আছে। আমরা সবাই মিলে সরকারের কাছে, আমাদের ভারতবর্ষ সরকারের কাছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা করজোরে নিবেদন জানাবো যে এই মহিলার কঠিন থেকে কঠিনতর, চরম থেকে চরমতর শাস্তি দেওয়া হোক। এমন শাস্তি যেন বাংলার মানুষ যেন দাঁড়িয়ে দেখে, বাংলার মানুষ যেন মনে রাখে যে এরকম একটা জঘন্য মহিলা, এরকম অসভ্য, নির্লজ্জ, বেহায়া মহিলার এই শাস্তি দরকার। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।